আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আছেন। আমি লোপামুদ্রা আপনার কাছে জানতে চাইবো, ইমরান খান তিনি সমর্থন করছেন, অনেকেই মনে করেন ইমরান তখতে বসেছিলেন তালিবানি সাহায্য নিয়ে, হয়তো এটা তার কোথাও একটা কম্পালশন, কিন্তু যে সাধারণ তালিবানিরা দৌড়চ্ছেন, প্রাণ ভয়ে পালানোর চেষ্টা করছেন জীবনের ঝুঁকি নিয়ে, এখানে তো কোথাও কোনো নজির নেই যে তারা মুক্ত হয়েছেন, সেই অনুভূতি তাদের আছে। হ্যাঁ, আপনি একদম বলছেন যে তারা যে মুক্ত নয় এটা তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, কারণ তারা ভিন্ন ভিন্ন প্রকারে দেশ ছাড়ার চেষ্টা করে। এবং আগেই আমি দেখলাম, লোপামুদ্রা আপনার অডিওতে কোনো সমস্যা হচ্ছে, আমি যান্ত্রিক ত্রুটি সারানোর চেষ্টা করছি, আমি আবার আসবো। আমি একই কথা সম্বিতের কাছে জানতে চাইবো। সম্বিত, হ্যাঁ, যে এই তালিবান যে ফিরে আসলো তারা দাবি করছে তারা একই রকম নয়, কিন্তু তারা হয়তো এই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য কিছু কিছু চেঞ্জেস করবে। হয়তো মহিলাদের কিছু কিছু প্রতিনিধিত্ব থাকবে সরকারি অফিসে, কাবুলের মতো শহরে হয়তো মহিলারা ঘুরতে পারবেন স্বাধীনভাবে কিছুটা হলেও, কিন্তু কাবুলের বাইরে যে শহরগুলো রয়েছে, যে প্রদেশগুলো রয়েছে, সেইখানে কি অবস্থা হবে সেইটাই ভয়ঙ্কর ভাবে মানুষের মনে উঠে আসছে। এবং সেইখানেই যে পূর্ব অভিজ্ঞতা, সেইটা খুব ইম্পর্টেন্ট। এই যে মানুষ দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে তার কারণই হচ্ছে যে তাদের এই অভিজ্ঞতা রয়েছে এবং তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে এই যে বিভিন্ন প্রদেশগুলো রয়েছে সেখানকার যে ওয়ার্ল্ড লর্ডস রয়েছে তারা এখন তালিবানের সঙ্গে মিশে যাচ্ছে, তাদের ভূমিকাও কিন্তু পাল্টে যাবে। এতদিন ধরে তারা যে ভূমিকা নিয়ে এসেছিল সেইটা কিন্তু একদম পাল্টে যাবে। এবং যে কারণেই কাবুলের পতন হলো এবং যে কারণে তালিবান কাবুল পর্যন্ত পৌঁছতে পারলো খানিকটা বিনা রক্তপাতেই, তার কারণই হচ্ছে এই ওয়ার্ল্ড লর্ডসরা কিন্তু তালিবানদের পক্ষ নিয়ে নিল বা তাদের কাছে একদম। কিন্তু সেটার কারণটা কি? এবং অদ্ভুতভাবে প্রায় 1000 কিলোমিটার দূরে কাবুল যখন তালিবানের হাতে যাচ্ছে তখন দিল্লি কাঁপছে কেন? দিল্লির ভয়ের জায়গাটা কোথায়? আসুন দেখি। তালিবানি হুঙ্কারে কাঁপছে কাবুল, উদ্বেগের পদধ্বনি শোনা যাচ্ছে 990 কিলোমিটার দূরে দিল্লিতেও। বিশেষজ্ঞদের অনেকের মতে গোটা আফগানিস্তান তালিবানের দখলে চলে যাওয়া ভারতের পক্ষে উদ্বেগের, কারণ এর ফলে পাকিস্তানের নিজের পশ্চিম সীমান্ত নিয়ে আর চিন্তা রইল না। সর্বশক্তি নিয়ে এবার তারা ভারত সীমান্তে ঝাঁপানোর সুযোগ পাবে। তালিবান বলে আল কায়েদার মতো জঙ্গি গোষ্ঠীর নতুন করে মাথা চাড়া দেওয়ার আশঙ্কাও রয়েছে। গত 20 বছরে আফগানিস্তানে একাধিক অত্যাধুনিক সামরিক ঘাঁটি তৈরি করেছে আমেরিকা, সেসবই এখন তালিবানের হাতে। বিশেষজ্ঞদের মতে এসবই আগামী দিনে নয়াদিল্লির রক্তচাপ বাড়াতে পারে। তালিবানের উত্থানের যে মেজর ইমপ্লিকেশন ভারত ফেস করতে চলেছে তা হচ্ছে, এক, আল কায়েদার মাথা চাড়া দিয়ে ওঠা, দ্বিতীয়ত হচ্ছে আল কায়েদা মদতপুষ্ট যে ধরনের জঙ্গি সংগঠন আছে, অর্থাৎ জনুন জায়েশে মোহাম্মদ, লস্করে তৈবা, বা আমরা বাংলাদেশের ক্ষেত্রে জামাতে মুজাহিদ্দিন ধরতে পারি, তাদের পেছনে কিন্তু আল কায়েদার একটা বড়সড় সাপোর্ট আছে। কাজে একটা বিষয় নিশ্চিত যে এই তালিবানের উত্থানের পাশাপাশি ভারতের যে বর্ডার স্টেবিলিটি বা বর্ডার সিকিউরিটি, সেটা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। আফগানিস্তানের শান্তি রক্ষার জন্য এখনো পর্যন্ত হাজার হাজার কোটি টাকা খরচ করেছে ভারত। গত 20 বছরে আফগানিস্তানে 20,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে নয়াদিল্লি। 970 কোটি টাকা খরচ করে সংসদ ভবন তৈরি করেছে। রাস্তা, বাঁধ, পরিকাঠামো উন্নয়ন সবকিছুতেই রয়েছে ভারতের বিনিয়োগ। তালিবানের হাতে পড়ে এসবের এবার কি হবে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন। ইরানের চাবাহার বন্দরের জন্য বিপুল খরচ করেছে ভারত, লক্ষ্য ছিল আন্তর্জাতিক বাণিজ্যের বিস্তার। তালিবান আমলে সেটাও কতটা সম্ভব হবে তা নিয়েও প্রশ্ন উঠছে। উদ্বেগের সুর ইতিমধ্যেই বাজতে শুরু করেছে দিল্লির শাসক শিবিরের অন্দরে। বিজেপি নেতা রাম মাধব টুইটারে লিখেছেন, তালিবানকে আটকানো যায়নি, তালিবানি শাসনের প্রভাব থেকে ভারতের স্বার্থকে সুরক্ষিত রাখতে তৈরি থাকতে হবে। তালিবান অবশ্য ভারতের বিষয়ে এখনই তাড়াহুড়ো করছে না, তাদের বার্তায় যেন প্রচ্ছন্ন হুমকি। তালিবান মুখপাত্র শাহিন সুহেল জানিয়েছেন, আশা করি ভারত তাদের আগের অবস্থান বদলাবে। এটা ভারত এবং আফগানিস্তান দুদেশের মানুষের জন্যই মঙ্গল। নিউজ 18 বাংলা। আমি লোপামুদ্রার কাছে আসি। লোপামুদ্রা, ভারতের কাছে ইন্টারনাল সিকিউরিটি একটা বড় থ্রেট, আর আর্থিকভাবে কি ভারত বিপদে পড়তে পারে? ভারতের কাছে ইন্টারনাল সিকিউরিটি ডেফিনেটলি একটা বড় থ্রেট। আরেকটা যেটা সবথেকে বড় সমস্যা ভারতের কাছে এখন, সেটা হচ্ছে ভারতের যেটা আফগানিস্তানের যে ইনভেস্টমেন্ট আছে, এছাড়াও ভারতের সেন্ট্রাল এশিয়ার যে ইন্টারেস্ট আছে, এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে ভারত কিন্তু সেন্ট্রাল এশিয়াতে একটু দেরিতে ঢুকেছে, তার অনেক আগে চীন এবং পাকিস্তান ঢুকে গেছে।
এবং এটাও মনে রাখতে হবে যে ভারত সেখানে, যেমন আমরা জারান বেলারাম রোডের কথা বলতে পারি, বা আমরা ইরানের চাবাহার পোর্টের যে প্রজেক্টটা, যেখান থেকে রোড অ্যান্ড রেলওয়ে থ্রু দিয়ে ভারত চেষ্টা করেছে যে সেন্ট্রাল এশিয়ার সঙ্গে যোগাযোগ করতে, এই জিনিসগুলো কিন্তু ভারতের পক্ষে অনেকটাই সমস্যাকর হয়ে যাবে। কারণ এখন আরেকটা জিনিস আমি জাস্ট একটা বলতে চাই যে এই আফগানিস্তান কিন্তু আশরাফ গানি যে গভর্নমেন্টের সময় আফগানিস্তান কিন্তু চায়না পাক ইকোনমিক করিডোর এর উপরে কিন্তু বড্ড বেশি একটু ইন্টারেস্ট দেখিয়েছিল। এছাড়াও যেটা চায়না রোড ইনিশিয়েটিভ, সেই জিনিসের ওপরেও কিন্তু অনেকটা ইন্টারেস্ট দেখিয়েছিল। এটা ডেফিনেটলি বলা যেতে পারে যে ভারতের ডেফিনেটলি অর্থনৈতিক এবং অন্যান্য যা ট্রেড ওরিয়েন্টেড যা যা সমস্যা ভারতের অনেক বেশি হবে তালিবান। লোপামুদ্রা, আমি আবার আসবো অমিতাভ বাবু। যাদের আমরা দেখছি কাতারে কাতারে প্রাণ হাতে করে নিয়ে দৌড়চ্ছেন, শুধু আফগানিস্তানের বর্ডারটা তারা পেরিয়ে যেতে চান। আপনি এত বছর কাবুলে থেকেছেন, কেন, মানে এই সেন্সটা কেন, তালিবানকে এরকম একটা জুজুর মতো তারা কেন দেখছেন? আতঙ্ক, উৎকণ্ঠা, আশঙ্কা নিয়ে আফগানিস্তানের মানুষ বেঁচে থাকে। এটা আজকের ঘটনা নয়, সে 1989 সালের পর থেকে এটা চলছে। তারপরে 1989 থেকে 96 পর্যন্ত ধারাবাহিকভাবে যে গৃহযুদ্ধ চলেছে, সেই গৃহযুদ্ধের পর 1996 তালিবান ক্ষমতায় আসে, মোল্লা ওমরের নেতৃত্বে ক্ষমতায় আসে। এবং সেই আসার পর 96 থেকে 2001-এ যা সন্ত্রাস, নৃশংস অত্যাচার মানুষ দেখেছে, মানুষের উপর পড়েছে, সেই কারণে মানুষ এখনকার মানে যে সমস্ত প্রজন্ম, নতুন প্রজন্ম যারা ওই 5 বছরের কাহিনী শুনেছে, এখন তাদের বয়স কম, তখন হয়তো জন্মই হয়নি, তারা যখন এখানে এখন তারা ভয়ে মানে আটকে উঠছে কি হবে। সুতরাং সেই সন্ত্রস্ত জীবনের মধ্যে আরেকটু বাড়তি উৎকণ্ঠা, আশঙ্কা একসঙ্গে যুক্ত হয়েছে বলেই মানুষ এই ছোটাছুটি করছে। 1, 2 নম্বর ছোটাছুটি করছে কারা? যারা সম্পন্ন মানুষ, কারণ যাদের কাছে পাসপোর্ট আছে, কোনো দেশের ভিসা আছে, তারা ছোটাছুটি করছে এবং পকেটে ডলার আছে। বাদবাকি মানুষ তারা কিন্তু সেই একই জায়গায় রয়ে গেছে এবং তারা সেই তালিবানের রাজত্বেই বাস করতে হবে তাদের। নতুন সংস্করণের যে তালিবান এসছে তাদের হাতে সেখানেই বেঁচে থাকতে হবে। সুতরাং এই পরিস্থিতিতে কি হবে এক্ষুনি বলা যায় না, কারণ তালিবানের আগের সংস্করণ থেকে বর্তমান সংস্করণ কিন্তু একটু অন্যরকম চোখে ঠেকছে। কারণ আগের সংস্করণ কিন্তু পুরোপুরি মানে বিভিন্ন ওয়ারলর্ড গোষ্ঠী নেতারা নিজেদের মধ্যে যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে, গুলি গোড়া চালিয়ে যে বেঁচে থাকলো সে বেঁচে থাকলো, যে মারা গেল মারা গেল। সেই অবস্থায় তারা মানে দেশের মানে কোনো বাড়ি ঘর থেকে শুরু করে স্কুল, ইউনিভার্সিটি, কোথাও বুলেটের ছাপ নেই এমন জায়গা ছিল না। এখন কিন্তু নতুন যে মানে এইবার যেভাবে এসছে তারা, প্রথমেই দেখুন তারা সীমানা থেকে রওনা দিল, উত্তরে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান। আমরা বলতেই পারি একদম এই প্রভিন্সগুলো জিততে জিততে গেছে। আমি অমিতাভ বাবু আপনাকে একটু বিরত করছি। নতুন দায়িত্ব নিল কে? বারাদার। এই বারাদার কে? আসুন দেখি। আফগানিস্তানে আশরাফ গনি সরকারের পতন, কাবুলে প্রেসিডেন্ট প্যালেস তালিবানের দখলে। নতুন আফগান প্রেসিডেন্টের দৌড়ে এগিয়ে তালিবান কমান্ডার মোল্লা আব্দুল গনি বারাদার। আফগানিস্তানে তালিবানের সহ প্রতিষ্ঠাতা, তালিবানের দ্বিতীয় শীর্ষ নেতা, তালিবান প্রধান মৌলভী হিবাতুল্লাহ আখুনজাদার রাজনৈতিক সহকারী। 2010 সালে ফেব্রুয়ারি মাসে আইএসআই ও সিআই এর হাতে আটক। 2018 সালে 24 অক্টোবর আমেরিকার কথায় মুক্তি পান। 1996 থেকে 2001 সালে আফগানিস্তানে তালিবান শাসন। সেই সময় তালিবানের সহ প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বারাদার। তালিবানের সেনা প্রধানেরও দায়িত্ব সামলেছেন। নিউজ 18 বাংলা। সম্মিত, এই প্রশ্ন তো অবশ্যই আসে, আমেরিকা যেখানে ফোর্স পাঠিয়ে রেখেছিল বছরের পর বছর,
এইভাবে আস্তে আস্তে খবর হচ্ছে তালিবান দখল করছে কাবুল থেকে 50 কিলোমিটার দূরে, 40 কিলোমিটার দূরে। আমেরিকা কিচ্ছু করলো না, কার্যত বিনা যুদ্ধে ছেড়ে দিল। কেন? আমেরিকা তখন আর কিছু করার নেই, কারণ আমেরিকার যে উদ্দেশ্য নিয়ে আফগানিস্তানে এসেছিল, যে মূলত যে উদ্দেশ্য দুটি নিয়ে এসেছিল, এক নম্বর হচ্ছে যে বিন লাদেনকে খতম করা, তালিবানের শক্তিকে হ্রাস করা এবং আমেরিকাকে নিজেকে প্রোটেক্ট করা। কারণ প্রত্যেকটি বিদেশ নীতির লক্ষ্যই হচ্ছে নিজের স্বার্থ রক্ষা করা। আমেরিকা কখনোই আফগানিস্তানকে একটা মডার্ন স্টেট হিসেবে তৈরি করার জন্য যথেষ্ট চেষ্টা করেনি। তারা বিভিন্ন সরকারকে সমর্থন করেছে, বিভিন্ন প্রেসিডেন্টকে বসিয়েছে, বিভিন্ন ইলেকশন হয়েছে, কিন্তু সেইটাতে তাদের মনোযোগ বেশি ছিল না। এবং তারপর আমি যখন বারাক ওবামার সময় থেকে দেখছি, তখন থেকেই বারাক ওবামা কিন্তু এই যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে আমেরিকান সোলজার ছিল তাদেরকে তুলে নেওয়ার কথা বলছেন। তিনি একই কাজ করেছেন সিরিয়াতে, সেখানে আইএস জঙ্গিরা তারা বল পেয়েছে, বিভিন্ন সংগঠন তারা যারা আমেরিকার বিরুদ্ধে ছিল তারা বল পেয়েছে, এবং আফগানিস্তানেও একই রকম হয়েছে। এবং উল্টো দিকে আফগানিস্তানের যে সেনাবাহিনী তাদেরকেও যথেষ্ট ভালোভাবে তৈরি করেনি। যাদেরকে তৈরি করেছে এলিট ফোর্সেস, তারা মূলত কাবুল শহরকে রক্ষা করার জন্য, বিভিন্ন এম্বাসিকে রক্ষা করার জন্য তাদেরকে নিয়োগ করা হয়েছে। এবং এই যে ধীরে ধীরে উইথড্রয়ালের কথা হয়েছে, তখনই কিন্তু মনোবল ভাঙতে শুরু করেছে আফগান সেনাদের। এবং যে কারণেই আমরা দেখেছি যে আফগান সেনারা যারা আমেরিকার উপর এত ভরসা করেছিল, তাদের টেকনিক্যাল ডিপেন্ডেন্সি ছিল আমেরিকার উপরে, এয়ার ডিফেন্সের নির্ভরতা ছিল আমেরিকার উপরে, সেইগুলো কিন্তু তারা আর পায়নি। এবং শেষমেশ তাদের হয়তো মনে হয়েছিল যে এখনো হয়তো আমেরিকান ট্রুপ রয়ে যাবে, এই যে তালিবানের আক্রমণ হচ্ছে, তারা এগিয়ে আসছে, তাতে হয়তো আমেরিকা এখন তাদের সেনা প্রত্যাহার করবে না। কিন্তু বাইডেন সেটা তিনি করেননি, তার জন্য আভ্যন্তরীণ চাপও তার উপর ছিল। এবং করোনার ফলে যে ইকোনমিক কন্ডিশন আমেরিকাতে তৈরি হয়েছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বাইডেনের পক্ষে আর এই এটা একটা বোঝা, যদি আমি বলি যুদ্ধের খরচ বোঝা হয়ে দাঁড়িয়েছিল। Absolutely. হ্যাঁ, এরা আর কিছু করতে চায়নি, কারণ তাদের উদ্দেশ্য যেটা ছিল সেইটা মোটামুটি সফল হয়ে গেছে। কিন্তু এর ফলে ওরা কিন্তু এই যে মধ্য এশিয়ার যে অঞ্চল বা আঞ্চলিক যে শক্তি, সেইটাকে সম্পূর্ণ ডিস্টেবিলাইজ করে দিয়ে গেল। এবং এইখানে চায়না, পাকিস্তান, ইরান এরা এবার প্রভাব বিস্তার করবে। এবং যেটা লোপামিত্র দেবী বলছিলেন, যে এর ফলে কিন্তু ভারতের পক্ষে এই যে চাপটা, এটা সহ্য করা কিন্তু খুব কঠিন হবে। एकदम ठीक। सुमित, हमें आशबो नियामत जी, हमें ये बताइए, अभी पाकिस्तान अफगानिस्तान के पास है, चीन एक ही सुर में बोल रहा है। अभी चीन, पाकिस्तान, अफगानिस्तान एक लाइन पे खड़ा है। इस सब कॉन्टिनेंट में इंडिया क्या अकेला पड़ गया, ये इंडिया के लिए कितना भारी हो सकता है? देखिए, पहले मैं जो बात कर रहा था वो बात करनी वो बहुत जरूरी है कि एक तो ये कि तालिबान की पॉलिसी क्या है। तालिबान की बड़ी क्लियर कट पॉलिसी, अगर आपने कश्मीर के इलाके के मसले पे देखा तो तालिबान नहीं बोले। हालांकि पाकिस्तान के लोगों को ये एक्सपेक्ट कर रहे थे कि तालिबान इसकी भी स्टेटमेंट देंगे, इसलिए कि तालिबान की टोटल पॉलिसी ये वो नॉन इंटरवेंशन की है और किसी और मुल्क में ये वो दखल अंदाजी की वो कायल नहीं है। लेकिन इसके बावजूद आप देखिए, अगर इंडिया को आगे कुछ भुगतना पड़ता है जैसे आप कहती है, तो वो इंडिया का मतलब आपने किस पे वो लगाया। ये कोई ISI की या पाकिस्तान की कामयाबी नहीं है या चाइना की इंटेलिजेंस नहीं है कि बहुत ज़्यादा इंटेलिजेंट है, ये खुद इंडिया ने लोगों पे इन्वेस्ट किया, जिन लोगों के साथ खड़ा रहा इंडिया। और अभी रिसेंटली देखिए, मतलब ये रिपोर्ट है कि जब आखिर में ये तालिबान पे कुछ बमबारी हो रही थी उनको पुश बैक करने के लिए, तो इस तरह की रिपोर्ट्स आई कि उनके भारतीय एयरफोर्स और उसके जो तैयारे इस्तेमाल हुए। ऐसे वक्त में इंडिया ने पूरी कोशिश की कि वो तालिबान को अपना दुश्मन बनाए, लेकिन मुझे नहीं लगता कि तालिबान इस दफा ये वो उनको मौका मिला है। और बड़ा इंटेलिजेंटली वो खेल रहे हैं कि वो कोई इंडिया के खिलाफ कोई ये अलग बात है कि इंडिया से दोस्ती नहीं हो सकती, इंडिया को कोई फायदा नहीं होगा, लेकिन वो नहीं चाहेंगे कि तालिबान अफगानिस्तान जो वो कोई इंडिया के खिलाफ यूज हो। जहाँ तक पाकिस्तान और चाइना का ताल्लुक है, तो जाहिर सी बात है अफगानिस्तान सेंट्रल एशिया के लिए एक बहुत बड़ा कनेक्शन पॉइंट है। सीपेक को लेके इसकी बड़ी इंपॉर्टेंस है। तो पाकिस्तान और चाइना को तालिबान से फायदा हो सकता है और वो होगा, लेकिन वो इंडिया को कैसे नुकसान हो सकता है वो मुझे अभी नजर नहीं आ रहा। हाँ, ये है इंडिया ने पूरी कोशिश की है कि वो खित्ते में जो अपना मुकाम है उसको जो वो कमजोर करें। और वैसे भी इंडिया की जो ओवरऑल पॉलिसी अगर हम देखें तो जितने नीबर्स है इंडिया के, अगर आप ईस्ट में देखें, नॉर्थ में देखें या वेस्ट में देखें, तो उसने हमेशा जो अपने नीबर्स के साथ जो वो बिगाड़ी है। तो वो वाली पॉलिसी नहीं है बनाने की कि वो इंटेलिजेंटली खेलते हैं, वो तालिबान को असिस्ट करते।
और उनके साथ कोई ताल्लुकात बेहतर करने की कोशिश की। हालांकि इस तरह की रिपोर्ट्स है कि कुछ मुलाकातें रही है, लेकिन वो कोई ऑफिशियल मुलाकातें नहीं रही है तालिबान के साथ इंडिया की तरफ से। लेकिन एक इंडिया ने कोशिश की, लेकिन खुल के वो उन फोर्सेस के साथ इंडिया खड़ा वैसे रहा। आगे देखना पड़ेगा कि होता क्या है, लेकिन तालिबान তারা চেয়েছে, তালিবানরা বন্ধুত্ব চেয়েছে ভারতের। নিয়ামত জি, রহি हमारे साथ। আমি একটু আগে আপনাদের বলছিলাম চীনের কথা, পাকিস্তানের কথা। এই নতুন পলিসি কি হতে পারে, আগামী দিনে নতুন কূটনৈতিক সমীকরণ কি হতে পারে দেখব। এক মাসে আফগানিস্তান দখল, ঝড়ের গতিতে এগিয়েছে তালিবান। গোটাটাই কি নিজের ক্ষমতায় নাকি পিছনে অন্য কেউ? প্রশ্নটা উঠছে শুরু থেকেই। তা আরো জোরালো হয়েছে তালিবান কাবুল দখল করতেই যেভাবে আসরে নেমে পড়েছে চীন, পাকিস্তান। গোটা বিশ্ব যখন উদ্বিগ্ন, তখন পাক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করছেন তালিবানের হাতেই নাকি আফগানিস্তানের দাসত্ব মুক্তি। ज़हनी गुलामी की जंजीरें तोड़ना ज्यादा मुश्किल होता है। जो अभी अफगानिस्तान में गुलामी की जंजीरें तो तोड़ दी उन्होंने। পাকিস্তানের বন্ধু চীনও পিছিয়ে নেই, তারাও জানিয়ে দিয়েছে আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বকে আরো গভীরে নিয়ে যেতে তারা প্রস্তুত। শুরু থেকেই তালিবানের উত্থানের পিছনে চীনা মদতের অভিযোগ করছে বিশেষজ্ঞদের একাংশ। সম্প্রতি বেজিং এ গিয়ে বৈঠক করে আসেন এক তালিবান শীর্ষ নেতা, তাতে জল্পনা আরো জোরালো হয়। অনেকেই দাবি করেন উইঘুর সমস্যায় নাক গলাবে না, এই শর্তে তালিবানের সঙ্গে সমঝোতা হয়েছে চীনের। সরকারিভাবে অবশ্য কোনো পক্ষই তা স্বীকার করে না। চীনের সঙ্গে সুসম্পর্ক রাশিয়ার, দূতাবাসের মাধ্যমে তালিবানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে মস্কো। আফগান মানচিত্রে যত সামনে আসছে চীন, ততই পিছনে চলে যাচ্ছে আমেরিকা। 2001 সালে টুইন টাওয়ারে হানা দেয় লাদেন বাহিনী, সেই লাদেনকেই আশ্রয় দেয় আফগান তালিবান। বদলা নিতে আফগানিস্তানে মার্কিন বাহিনী। সেই শুরু, যার শেষ 2021-এ গোপন নথি পুড়িয়ে দলবল নিয়ে আফগানিস্তান ছাড়ল আমেরিকা। 20 বছরে $2 লক্ষ কোটি আফগানিস্তানে খরচ করেছে আমেরিকা, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। তালিবান শেষ হলো না, আফগানিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো না, আফগান সেনাবাহিনীও ঠিকভাবে প্রশিক্ষিত হলো না। তাহলে 20 বছর ধরে আমেরিকা করল কি? কেনই বা এভাবে সেনা সরালো কারা? এবার আফগানিস্তানে কি হবে সে দায়ও নিচ্ছে না মার্কিন সরকার। তাই আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন পশ্চিমী দুনিয়াতেও। নিউজ 18 বাংলা। কাবুলবাসী ভাবে উড়ন্ত প্লেন থেকে টপ টপ করে পড়ছেন দেখে সত্যি মন খারাপ হয় বাংলার। কারণ বাংলার সঙ্গে কাবুলের তো অন্য সম্পর্ক। কাবুলি বলার নোট মনে আছে আপনার? দেখাবো একটা ব্রেকের পর, সঙ্গে থাকুন।